নারায়ণগঞ্জ সিটি নির্বাচন কাল ভোট গ্রহণের জন্য প্রস্তুত 174টি কেন্দ্র। পৌঁছে গেছে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী। সব মিলিয়েই আমাদের যে প্রস্তুতি তা আগামীকালকের ভোট গ্রহণকে সম্পূর্ণ নিরাপদ উৎসবমুখর করবে বলে আমরা বিশ্বাস করি। কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও ভ্রাম্যমাণ আদালত। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলা করার জন্য আনসার স্ট্রাইকিং ফোর্স নামে যে ফোর্সটি আছে সেখান থেকে একটি দলকে প্রস্তুত রাখা হয়েছে কুইক রেসপন্স করার জন্য। আমি বিশ্বাস করি যে অনেক ভালো পরিবেশ এখানে আছে এখন পর্যন্ত, এবং ইনশাল্লাহ কালকে উৎসবমুখর পরিবেশে আপনারা দেখবেন যে নির্বাচন হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি ফয়সাল মোর্শেদ। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। 2041 সাল নাগাদ এশিয়ার আঞ্চলিক অর্থনীতির কেন্দ্রবিন্দু হবে বাংলাদেশ, আশাবাদ প্রধানমন্ত্রীর। ব্যক্তি ও গোষ্ঠীর স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের জন্য কাজ করার আহ্বান। শ্রমিকরা কাজে যোগ দিলে আশুলিয়ার কারখানাগুলো খুলে দেওয়ার ঘোষণা বিজিএমই এর। এই অসন্তোষ একটি মহলের ষড়যন্ত্র বলছে পুলিশ। বিশৃঙ্খলা এড়াতে বিজিবি মোতায়েন। সলিমুল্লাহ মুসলিম এতিমখানার জমিতে গড়ে তোলা 18 তলা কনকট ভবন বাজেয়াপ্তের নির্দেশ হাইকোর্টের। এতিমখানার কাছে হস্তান্তর করতে হবে 1 মাসের মধ্যেই। এবং দেশের ভূমি অফিসগুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছে শক্তিশালী দালাল চক্র। নানা হয়রানির অভিযোগ, অসহায় সেবা গ্রহীতারা। জাতীয় ভূমি কমিশন গঠনের সুপারিশ। আগামীকাল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট পেপার, ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম। 174টি ভোট কেন্দ্রের পোলিং অফিসারদের কাছে সরবরাহ করা হয়েছে এসব সরঞ্জাম। আগামীকালের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে এমনটাই প্রত্যাশা নির্বাচন পরিচালনা দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের। রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রিজাইডিং অফিসারদের ভিড় আর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ব্যালট পেপার, ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম নিয়ে যাবার এই চিত্র বলে দেয় সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য প্রস্তুত। বুধবার সকালে নির্বাচনের সব ধরনের সরঞ্জাম তুলে দেওয়া হয়েছে পোলিং অফিসারদের হাতে। বিজিবি ও আনসার সদস্যদের কড়া পাহারায় 174টি কেন্দ্রে সরঞ্জাম পৌঁছানোর ব্যবস্থা করা হয়। এরই মধ্যে নির্বাচনকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত 5,500 সদস্য মোতায়েন রয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে। নির্বাচনের দিন কাজ করবেন 9,500 সদস্য। 2,940 জন আনসার সদস্য সিটি কর্পোরেশন নির্বাচন নারায়ণগঞ্জে দায়িত্ব পালন করছে। সর্বমোট 174টি ভোট কেন্দ্রে 2 জন সশস্ত্র অঙ্গীভূত আনসার সহ 14 জন অঙ্গীভূত আনসার মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আনসার ব্যাটালিয়ন থেকে 504 জন সশস্ত্র ব্যাটালিয়ন আনসার সদস্যকে স্ট্রাইকিং টিম হিসেবে দায়িত্ব পালন করার জন্য মোতায়েন করা হয়েছে। প্রথমবারের মতো দলীয় প্রতীকের এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারেন সেজন্য গুরুত্বপূর্ণ কেন্দ্রে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা থাকবে। সেই অনুযায়ী আমরা কিছু কিছু এলাকায় আমাদের প্যাট্রোলিং বাড়াবো। সব মিলিয়েই আমাদের যে প্রস্তুতি তা আগামীকালকের ভোট গ্রহণকে সম্পূর্ণ নিরাপদ, আনন্দমুখর এবং উৎসবমুখর করবে বলে আমরা বিশ্বাস করি। আমাদের প্রস্তুতি শব্দ হয়েছে। একই সঙ্গে যারা স্ট্রাইকিং এবং মোবাইল ফোর্সের সদস্য আছেন তারা গোটা এলাকাতে প্যাট্রোলিং করছেন যেন আমাদের এই লোকজনরা সহজে এবং নির্দ্বিধায় নিরাপদে কেন্দ্রে পৌঁছাতে পারে। ঢাকা রেঞ্জের ডিআইজি নির্বাচনী এলাকায় ভোটার এডুকেশন ক্যাম্পেইন করে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার আশা ব্যক্ত করেন। নিঃসন্দেহে আমি বিশ্বাস করি যে অনেক ভালো পরিবেশ এখানে আছে এখন পর্যন্ত, এবং ইনশাল্লাহ কালকে উৎসবমুখর পরিবেশে আপনারা দেখবেন যে নির্বাচন হবে ইনশাল্লাহ। আপনাদেরও দায়িত্ব আছে যে মানুষ যেন কেউ ঘরে না থাকে, সকল মানুষই যেন ভোটে অংশগ্রহণ করে। এবার দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে এই সিটির নির্বাচন। গতবারের চেয়ে প্রায় 70,000 বেড়ে এবার নারায়ণগঞ্জ নগরীতে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে 4,74,931। এর মধ্যে পুরুষ 2,39,662 আর নারী ভোটার 2,35,269। ভোট কেন্দ্র 174টি। বৃহস্পতিবার সকাল 8টা থেকে শুরু হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।
সম্পন্ন হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণের সব প্রস্তুতি। পুলিশি পাহারায় কেন্দ্রগুলোতে পৌঁছে গেছে নির্বাচনী সামগ্রী। শহর জুড়ে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। এই মুহূর্তে ভোটের খবর জানাতে নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে আছেন মাহমুদ রাকিব এবং শহরের রেলগেট এলাকায় আছেন সহকর্মী রাশেদ লিমন। প্রথমে যাচ্ছি রাকিবের কাছে। রাকিব, সিটি কর্পোরেশন নির্বাচনে প্রায় ৫.৫ লাখ ভোটারের ভোট গ্রহণ করতে আমরা বলতে পারি এখন পুরোপুরি প্রস্তুত পুরো নারায়ণগঞ্জ এলাকা এবং নারায়ণগঞ্জের যে ১৭৪টি ভোট কেন্দ্র আছে ২৭টি ওয়ার্ডে আমরা দেখেছি এই সবগুলো ওয়ার্ডে ইতিমধ্যেই ব্যালট পেপার ব্যালট বাক্স পৌঁছে গিয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী আপনি দেখছেন যে আমার পেছনে নিরাপত্তায় নিয়োজিত আছেন যাতে কোনো ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলার কোনো অবনতি না হয় এবং এই আমরা দেখেছি বিভিন্ন সময় বিগত সময় রাতে অনেক সমস্যা হয়, আইন শৃঙ্খলার অবনতি হতে পারে বিভিন্ন ভোট কেন্দ্রে। তো সেরকম যাতে কোনো কিছু না ঘটে, কোনো সমস্যা না হয়, আইন শৃঙ্খলার বিন্দুমাত্র কোনো অবনতি না হয়, সুষ্ঠু ভোট গ্রহণে যাতে কোনো প্রশ্ন না ওঠে, তারা সব কিছুই কিন্তু ব্যবস্থা নিয়েছেন নির্বাচন কমিশন। বিশেষ করে এবারে কিন্তু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে নারায়ণগঞ্জের ২৭টি ওয়ার্ডের। আপনি জানেন যে মূলত নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এবং বন্দর এবং শহর মিলে মোট নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন গঠিত। তো এখানে আগামীকাল ভোর ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনে ভোট গ্রহণ করার জন্য আপনি দেখছেন যে বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে ইতিমধ্যেই ব্যালট পেপার ব্যালট বাক্স চলে এসেছে এবং এখানকার যারা রয়েছেন আপনি দেখছেন যে বিভিন্ন প্রিজাইডিং অফিসার রয়েছেন। এবং আমি যদি এই কেন্দ্রের কথা বলি নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের, এখানে মোট ২০০৭ জন ভোটার আছেন। ৬টি ভোট কক্ষ এখানে থাকবে, ৬টি বুথ এবং ৬টি বুথের জন্য ৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার থাকবেন, ১২ জন পোলিং অফিসার থাকবেন। এছাড়া আপনি জানেন যে প্রত্যেক প্রার্থীর পক্ষে অর্থাৎ কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর এবং মেয়র প্রত্যেকের পক্ষে একজন করে পোলিং এজেন্ট থাকবেন। তো আমরা কথা বলেছিলাম প্রিজাইডিং অফিসারের সাথে, তিনি বলেছেন যে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করতে যা যা পদক্ষেপ নেয়ার তা ইতিমধ্যেই তিনি নিয়েছেন এবং এছাড়াও এখানকার আইন শৃঙ্খলা রক্ষায় এখানে আমরা জানাচ্ছি ৮ জন পুলিশ সদস্য রয়েছেন, ১৪ জন আনসার বাহিনীর সদস্য রয়েছেন এবং আনসারদের মধ্যে ৩ জনের হাতে তারা অস্ত্রসহ আছে আর পুলিশ বাহিনীতে আছে। এছাড়া কিন্তু আমরা দেখেছি কিছুক্ষণ পরপরই মোবাইল টিম ঘোরাফেরা করছে যাতে আইন শৃঙ্খলার কোনো অবনতি না হয়। তো সব মিলিয়ে আমরা বলতে পারি যে একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যাতে সব ভোটাররা নিশ্চিন্তে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তার জন্য প্রস্তুত করা হয়েছে সব ভোট কেন্দ্র। তো মোটামুটি আমার কাছে নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্র থেকে এই ছিল সবশেষ খবর। আমাদের সহকর্মী রাশেদ লেমন আছেন নগরের রেলগেট এলাকায়, একটু জানতে চাই তার কাছে সেখানকার অবস্থা। রাশেদ। রাকিব, যেমনটি ভোট কেন্দ্রের বা তার আশেপাশে এলাকার নিরাপত্তার বিষয়গুলো তুলে ধরছিলেন, ঠিক তেমনি এপাশে যদি আমরা বলি পুরো শহরের চিত্রটা যদি একটু বলি তাহলে কিন্তু পুরো শহরেই কিন্তু আসলে বলা যায় যে নিরাপত্তা চাদরে ঢাকা রয়েছে। পাশাপাশি যেমনটি আসলে আমরা দেখেছি যে আগামীকালকের এই নির্বাচনকে কেন্দ্র করে যেমনটি বলা হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে এবং বেশ কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। আমরা কিন্তু তার কিছুটা দেখছি এই যে রাতেও আমরা কিন্তু দেখছি, আমি যে এখন দাঁড়িয়ে আছি যে বঙ্গবন্ধু সড়কের রেলগেট এলাকায় এবং এখানে কিন্তু দেখেছি কিছুক্ষণ আগেও বেশ কয়েক দফা যে বিজিবি, র্যাব, পুলিশ এবং এদের কিন্তু কয়েক দফা টহল দেখেছি। পাশাপাশি কিন্তু সকাল থেকে আমরা দেখেছি, সকালে কিন্তু নগরীর প্রাণকেন্দ্র বলতে যে চাষাড়া মোড়, সেই চাষাড়া মোড়ে কিন্তু আমরা দেখেছি র্যাবের একটি মহড়া, ডগ স্কোয়াড নিয়ে তারা একটি মহড়া করেছে। পাশাপাশি পুলিশেরও মহড়া দেখেছি এবং বিজিবি তো আসলে সবসময় গত দুদিন ধরেই কিন্তু টহল দিচ্ছে এবং এর পাশাপাশি ভোটারদের সচেতন করতে আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের পাশাপাশি কিন্তু পুলিশের পক্ষ থেকেও পুলিশের ডিআইজি এসেছিলেন ঢাকা রেঞ্জের, তিনিও কিন্তু আসলে যে ভোটার এডুকেশন যে প্রোগ্রামটা তারা লঞ্চ করেছিল কিছুদিন আগে নির্বাচন কমিশন, সেই প্রোগ্রামটা আজকেও দেখেছি যে ভোটারদের মাঝে তারা কিছু লিফলেট বিলি করেছে এবং ভোটারদের সচেতন করছিল যে
ভোটাররা যেন কালকে ঠিক 8টা থেকে যখন ভোট গ্রহণ শুরু, সবাই যেন যে যার কাজ গুছিয়ে সেরে রেখে যত সকাল সকাল পারে ভোট কেন্দ্রে গিয়ে তাদের মূল্যবান ভোটটি দেবে। এবং সবকিছু মিলে সার্বিকভাবে এখনো পর্যন্ত কিন্তু খুব ভালোভাবেই বলা যায় যে নির্বাচনের সার্বিক পরিস্থিতি বা নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি এবং সুষ্ঠু রয়েছে। এবং এই অবস্থায় চলতে থাকলে আগামীকাল যে পুরো ভোট গ্রহণ প্রক্রিয়া যে সুষ্ঠু হবে, এটা আসলে স্বভাবতই বলাই যায়। তো এই ছিল মামুন, এখনকার মতো আমার কাছ থেকে সব শেষ। দর্শক, নারায়ণগঞ্জ থেকে আমাদের দুই সহকর্মী রাশেদ লিবন এবং তার আগে মাহমুদ রাকিব জানাচ্ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে। 2041 সাল নাগাদ বাংলাদেশের অর্থনীতি এশিয়ার আঞ্চলিক অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থের ঊর্ধ্বে উঠে সবাইকে একসাথে কাজ করতে হবে। সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর আয়োজনে অর্থনীতি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন, 2030 সালের আগেই দারিদ্র্যমুক্ত হবে বাংলাদেশ। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই এর আয়োজনে নিউ ইকোনমিক থিংকিং বাংলাদেশ 2030 অ্যান্ড বিয়ন্ড শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। দেশি বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ী মহলের উপস্থিতিতে ভবিষ্যৎ বাংলাদেশের অর্থনৈতিক পরিবর্তন ও সক্ষমতা নিয়ে আলোচনা করেন অংশগ্রহণকারীরা। অনুষ্ঠানে বাণিজ্য প্রসারে বিশেষ অবদানের জন্য ডিসিসিআই ফাউন্ডেশন এবং আনোয়ার গ্রুপের চেয়ারম্যানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে বেসরকারি খাতে অর্থায়ন এবং ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করে 2030-এর আগেই দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে। অংশগ্রহণমূলক উন্নয়নের ধারায় 2030 সালের মধ্যে বাংলাদেশ বিশ্বে একটি দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে স্বীকৃতি অর্জন করবে। আমরা 2030-এর পূর্বেই তা অর্জন করতে পারব। বেসরকারি খাতের উন্নয়নে আর্থিক নীতি নির্ধারক ও ব্যবসা বান্ধব পরিবেশ গঠনে আমাদের সরকার সবসময় সহযোগিতা করে যাবে। তিনি বলেন, 2041 সালে দেশের অর্থনীতি এশিয়া মহাদেশের অর্থনীতির কেন্দ্রে পরিণত হবে। তাই সবাইকে একযোগে কাজ করে সামনে এগিয়ে যেতে হবে। 2041 সালে আমাদের অর্থনীতি এশিয়ার আঞ্চলিক অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। আমাদের অনুষ্ঠিত উন্মুক্ত অর্থনীতি সাফল্যের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আমি বিশ্বাস করি। ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থের ঊর্ধ্বে উঠে সবাইকে একসঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এছাড়াও পদ্মা সেতু, বঙ্গবন্ধু স্যাটেলাইট, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং এলএনজি টার্মিনালের মতো ফাস্ট ট্র্যাক প্রকল্পগুলো চালু হলে দেশের অর্থনীতি আরও গতিশীল ও শক্তিশালী হবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ফ্লাইটের ইঞ্জিনে ত্রুটির ঘটনায় বিমানের করা মামলাটি সর্বোচ্চ গুরুত্ব সহকারে তদন্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের আইজিপি একেএম শহীদুল হক। ইতোমধ্যেই অধিকতর তদন্তের জন্য মামলাটি পাঠানো হয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিটে। তবে বিশ্লেষকরা বলছেন, এ ধরনের ঘটনা রাষ্ট্রের জন্য হুমকি। গত 27 নভেম্বর প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান রাঙাপ্রভাতের BG-1011 ফ্লাইট ঢাকা থেকে হাঙ্গেরি যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ত্রুটির কারণ অনুসন্ধানে 3টি তদন্ত কমিটি গঠন করা হয়। প্রতিটি কমিটির রিপোর্ট এটি মনুষ্য সৃষ্টি ত্রুটি বলে নিশ্চিত করা হয়। মঙ্গলবার রাতে বাংলাদেশ বিমানের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেইনটেন্যান্সের বিভাগের পরিচালক SM আসাদুজ্জামান বাংলাদেশ এয়ারলাইন্সের 9 প্রকৌশলীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন। এই মামলাটি সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখার জন্য ইতিমধ্যে ডিএমপি কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে বিমানবন্দর থানায় মামলা হয়েছে। মামলাটি পুলিশ কমিশনারকে আমি অনুরোধ করেছি, আমরা এখানে ভালো কর্মকর্তা নিয়োগ করব, আমরা তদন্ত করে এর সাথে কারা সম্পৃক্ত, তাদের কোনো ক্রিমিনাল ইন্টেনশন ছিল কিনা, কি কারণে করা হয়েছে, সেগুলো আমরা তদন্তে বেরিয়ে আসবো ইনশাআল্লাহ। অপরাধ বিশ্লেষকরা বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ফ্লাইটের ইঞ্জিনে ত্রুটির বিষয়টি ছোট করে দেখার সুযোগ নেই। সঠিক তদন্তের মাধ্যমে এই ঘটনায় জড়িতদের বিচার করতে হবে। নাশকতামূলক কোনো কাজ কিংবা উদ্দেশ্যমূলকভাবে প্রধানমন্ত্রীর প্রাণ নাশের কোনো চেষ্টা, তাহলে সেটাকে হালকা হিসেবে দেখা মোটেই ঠিক হবে না।
এবং সেটা অতি অবশ্যই তদন্তটাও সঠিক হতে হবে এবং আপনার যে ফৌজদারি মামলা কিংবা ক্রিমিনাল কেস সেটি করে পর্যাপ্ত তদন্তের মধ্য দিয়ে যারা দোষী ব্যক্তি তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে। এই ধরনের ঘটনা ভবিষ্যতের জন্য অশনি সংকেত বলেও জানান এই অপরাধ বিশ্লেষক। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। ছাত্রলীগের দুপক্ষের উত্তেজনার জেরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা 6 জানুয়ারি পর্যন্ত স্থগিত, উপাচার্যের ভবন ঘেরাও। রাজধানীর আজিমপুরে সলিমুল্লাহ মুসলিম এতিমখানার জমিতে গড়ে তোলা 18 তলা কনকর্ড ভবন বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ভবনটি 1 মাসের মধ্যে এতিমখানার কাছে হস্তান্তর করতে বলা হয়েছে। বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি AKM জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ বুধবার এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। রায়ে সমাজ কল্যাণ সচিবকে ভবনটি বুঝিয়ে দিতে নির্দেশ দেওয়ার পাশাপাশি কনকর্ডের সাথে অস্বচ্ছ চুক্তি করায় সংশ্লিষ্ট এতিমখানার ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া এতিমখানার জমি সংরক্ষণের জন্য আদেশ দিয়েছেন উচ্চ আদালত। 2004 সালে তৎকালীন এতিমখানা ব্যবস্থাপনা কমিটি অবৈধভাবে এতিমখানার জমি কনকর্ডের কাছে হস্তান্তর করে। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে 4 জন এতিম হাইকোর্টে রিট করেন। পরে আদালত চুক্তি বাতিল করে কনকর্ড বিল্ডিংটি এতিমখানার কাছে হস্তান্তরে সংক্ষিপ্ত আদেশ দেন, যা আজ পূর্ণাঙ্গ আকারে প্রকাশিত হলো। যে 18 তলা বিল্ডিংটি এখানে করা হয়েছে সেই ভবনটিকে বাজেয়াপ্ত ঘোষণা করে আজিমপুর এতিমখানার কাজে ব্যবহার করার জন্য নির্দেশনা দিয়েছেন। সাথে সাথে আদালত বলেছেন যে 30 দিনের মধ্যে, আগামী 30 দিনের মধ্যে কনকর্ডকে বলেছেন এই ভবনটি সম্পূর্ণভাবে আজিমপুর এতিমখানাকে সমাজ কল্যাণ সচিবের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার জন্য। যদি তারা ব্যর্থ হয় তাহলে অন্যান্য বিবাদীদেরকে বলছে 7 দিনের মধ্যে এটি কনকর্ডের কাছ থেকে দখল নিয়ে আজিমপুর এতিমখানার কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়ার জন্য। বেতন ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের অসন্তোষের জের ধরে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে 59টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। শ্রমিক নেতাদের আহ্বান সত্ত্বেও সকালে কাজে যোগ দেননি শ্রমিকরা। এ অবস্থায় অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি কারখানার সামনে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। ভোর থেকে র্যাব পুলিশের পাশাপাশি টহল দিতে দেখা গেছে বিজিবির সদস্যদের। পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত এই অবস্থা থাকবে বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এদিকে বিশৃঙ্খলা সৃষ্টি করে কারখানার কর্মপরিবেশ নষ্টের অভিযোগে নিজেদের 121 শ্রমিককে সাময়িক বরখাস্ত করেছে ওয়েন্ডি অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানা। সকালে কারখানার মূল ফটকে বরখাস্তের নোটিশটি সাঁটানো দেখা যায়। ন্যূনতম বেতন 10,000 টাকা করা সহ বেশ কয়েকটি দাবি তুলে ধরে গত শনিবার কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা। শ্রমিকরা কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলে বন্ধ কারখানাগুলো খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন পোশাক শিল্প মালিকদের সংগঠন BGME এর সভাপতি সিদ্দিকুর রহমান। বিকেলে সময় সংবাদকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। এদিকে শান্তিপূর্ণভাবে কাজে যোগদানের আহ্বান জানিয়েছেন শ্রমিক নেতারা। হঠাৎ শান্ত পোশাক শিল্প অশান্ত করার চেষ্টা। অভিযোগ আছে 25 নভেম্বর শ্রমিক ফ্রন্ট নামে একটি সংগঠন জনসভা করে আন্দোলনের ডাক দেয়। পরবর্তীতে শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় দাবি দেওয়ার নামে 2 দফা লিফলেট বিতরণের ফলাফল কাজ বন্ধ করে শ্রমিকদের রাস্তায় নেমে আসা। শ্রমিক ফ্রন্ট নামে একটা শ্রমিক সংগঠন, তারা একটা আপনার সম্মেলন করে প্যান্টাসি কিংডমের সামনে, সেখানে তারা কিছু লিফলেট বিতরণ করেছে 15,000 টাকা মজুরিতে। তথাকথিত যে আন্দোলন, এই আন্দোলনটা যে একটা ষড়যন্ত্রের অংশ। গতকালকেও আরেকটা বেনামে লিফলেট দেখেছি যেখানে 20 দফা দাবি বলা হয়েছে। দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত পোশাক শিল্পে এমন ঘটনা নতুন নয়। কখনো বেতন বৃদ্ধি সহ কারণে অকারণে নানা দাবিতে বিশৃঙ্খলতা সৃষ্টি হয় 40 লাখ শ্রমিকের এই শিল্প। খোদ শ্রমিক নেতারাই বলছেন এসব ঘটনার বিষয়ে আরো সতর্ক অবস্থায় থাকতে হবে সরকারকে। আমরা মালিকদেরকে আহ্বান জানাবো যাতে 2-1 মধ্যেই কারখানা খুলে দেয়। সেই ক্ষেত্রে আমাদেরকেও একটা প্রতিশ্রুতি দিতে হবে শ্রমিকদেরকেও, তারা শান্তিপূর্ণভাবে যাতে কারখানায় কাজ করে। শ্রমিকদেরকে ওর নামে যদি ভুলভাল বোঝানো হয় সেটা কিন্তু সরকারের পক্ষ থেকে তদারকি করার বিশেষ প্রয়োজন। বন্ধ করে দেয়া 55টি কারখানার প্রতিদিন উৎপাদন ব্যাহত হচ্ছে কোটি টাকার। এতে ক্ষতি শুধু মালিক পক্ষের নয়, শ্রমিক পক্ষেরও। কারণ কাজ না করলে বেতন বন্ধ থাকবে এসব কারখানার শ্রমিকদের। এর পিছনে একটা ষড়যন্ত্র অবশ্যই আছে। শ্রমিকরা যখন তাদের সুমতি হবে, তারা যখন বুঝতে পারবে যে মাসের শেষে সে যদি বেতনটা না পায় তাহলে তারই ক্ষতি বেশি হবে, এবং তারা যখন আসবে আমরা খুলে দেব।
বেতন বৃদ্ধি, বাড়ি ভাড়া না বাড়ানো সহ বেশ কিছু দাবিতে 9 দিন ধরে কর্মবিরতি, ভাঙচুর, বিক্ষোভ করে আশুলিয়ার বিভিন্ন কারখানার শ্রমিকরা। কয়েক দফা আলোচনায় কোনো সুরাহা না হয় শেষ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধর ঘোষণা দেয় বিজিএমইএ। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময়ে আরো থাকছে নিউজিল্যান্ড সফরে প্রস্তুতি ম্যাচে কিউই একাদশের বিপক্ষে আগামীকাল ভোরে মাঠে নামবে বাংলাদেশ। ছেলেটা উজাড় করে দিতে চান অভিষেকের অপেক্ষায় থাকা স্পিনার তানভীর হায়দার। ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা 6 জানুয়ারি পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে ক্লাস পরীক্ষা চালুর দাবিতে উপাচার্যকে তার ভবনে দুপুর থেকে অবরুদ্ধ করে রেখেছে সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, সিন্ডিকেট সভায় 6 জানুয়ারি পর্যন্ত ছাত্রদের 3টি হল বন্ধ রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ছাত্ররা হল ছেড়ে গেছে। ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গত রাতে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সকালে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বন্ধের ঘোষণা দেন কর্তৃপক্ষ। পরে বেলা 11টায় সিন্ডিকেট সভায় 6 তারিখ পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধের ঘোষণা দেওয়া হয়। এদিকে শিক্ষা কার্যক্রম বন্ধের প্রতিবাদে সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন সাধারণ শিক্ষার্থীরা। তবে ক্লাস পরীক্ষা বন্ধ থাকলেও 2016-17 শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম চলবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দেশের ভূমি অফিসগুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছে শক্তিশালী দালাল চক্র। আর এই দালালদের দৌরাত্মে অসহায় সেবাগ্রহীতারা। পরিস্থিতি এমন যে দালালদের কারণে দিনকে দিন ম্লান হচ্ছে ভূমি অফিসের অর্জনও। ভূমি গবেষকদের মত, এক্ষেত্রে জনসাধারণ তথা সেবাগ্রহীতাদের আরও সচেতন হতে হবে। পাশাপাশি হয়রানি ও দুর্ভোগ লাঘবে একটি জাতীয় ভূমি কমিশন গঠনেরও সুপারিশ তাদের। মন্ত্রী বলছেন, ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজ করার কাজ চলছে। এটি সম্পন্ন হলে কাজের গতি যেমন বাড়বে, তেমনি হয়রানিও কমবে। সাইদুল ইসলামের ছবিতে আরো জানাচ্ছেন আতিকুর রহমান তমাল। ভূমি অফিস নাকি দুর্ভোগ আর ভোগান্তির অপর নাম। সত্যি কি তাই? সেটি জানতে আজ আমরা নারায়ণগঞ্জের রূপগঞ্জে। তুলনামূলক পরিপাটি এই অফিসে ঢুকেই অসংখ্য নোটিশ চোখে পড়ে, যার একটিতে বলা হচ্ছে সেবা গ্রহণে সমস্যা হলে সরাসরি এসিল্যান্ডকে ফোন করুন। কিন্তু অনেকেই সে কাজটি করেন না। এই যেমন মজিবর সাহেব, তিনি 15% জমি খারিজ করাতে চান। এই পরিমাণ জমির খারিজ মূল্য হওয়ার কথা 2 থেকে 2,500 টাকা। কিন্তু মজিবর ভূমি অফিসের তেমন কিছু বোঝেন না। তাই এসিল্যান্ডকে ফোন করা তো দূরের কথা, অফিসের কারোর সাথে যোগাযোগ না করে খারিজ ফর্ম কিনতে গেলেন বাহিরের ফটোকপির দোকানে। মজিবরের মতো আমরাও জানতে চাই কিভাবে খারিজ করাতে হয়। দোকানি সাইদ 5 পাতার একটি ফর্মের দাম 100 টাকা রেখে সেটি পূরণ করতে আমাদের পাঠালেন তারই ছোট ভাই শরীফের মুদি দোকানে। বলা চলে মুদি দোকানেই চলছে ভূমি অফিসের কাজ। শরীফ অল্প কিছু শূন্যস্থান পূরণ করে বড় ভাই সাইদকে ফর্ম পূরণের টাকা বুঝিয়ে দিতে বললেন। শুরুতে এ কাজের জন্য যা খুশি দিয়েন এমন কথা বললেও এবার সাইদের ভিন্ন সুর। আমরা সাইদের মাধ্যমে জমির খারিজ করাতে চাই, শুনতে চাই খারিজ করতে কত টাকা প্রয়োজন। কত লাগবে? শুধু রূপগঞ্জ নয়, দেশের বেশিরভাগ ভূমি অফিসকে ঘিরেই গড়ে উঠেছে এমন দালাল চক্র। রূপগঞ্জের এসিল্যান্ড বললেন, এসব বন্ধে জনসাধারণকে সচেতন হতে হবে। আমার পরামর্শ একটাই, সেটা হচ্ছে যে এসিল্যান্ডের দরজা সবসময় আপনাদের জন্য খোলা আছে। আপনারা অফিসে আসেন, সরাসরি কারোর সাথে কথা বলার দরকার নেই, সরাসরি আপনার এসিল্যান্ডের কাছে আসেন। দুর্ভোগ লাঘবে ভূমি কমিশন গঠনের সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা। একটা চলমান একটা প্রক্রিয়া, ধারাবাহিকভাবে এটার এই দুর্নীতি তদন্ত হওয়া দরকার। দুর্নীতি দমন কমিশনের মতো একটা জাতীয় ভূমি দুর্নীতি তদন্ত ব্যুরো বা কমিশন গঠন করা। অন্যদিকে মন্ত্রী বলছেন, ভূমি ব্যবস্থাপনায় ডিজিটালাইজেশনের কাজ চলছে। এটি শেষ হলে সেবা গ্রহীতা ও কর্মকর্তা সবার জন্যই সুবিধা হবে। এক্ষেত্রে মানুষের ভোগান্তি অনেক। এই ভোগান্তির কারণে বিভিন্ন রকমের দুর্নীতিও শুরু হয়ে যায়। এগুলো দূর করার একমাত্র উপায় ডিজিটাইজেশন। যত সম্ভব অল্প সময়ের ভিতরে আমরা এই কাজ সম্পন্ন করব। সংশ্লিষ্টরা মনে করেন, দেশের ভূমি অফিসগুলোতে যে পরিমাণ নথি আছে সেগুলো ডিজিটাল না করলে নষ্ট হয়ে অপূরণীয় ক্ষতি হতে সময় লাগবে না। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা।
যে কোনো দুর্যোগের সময় উদ্ধার অভিযানের প্রতিবন্ধীদের অগ্রাধিকার দিয়ে কাজ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ডিজাস্টার ম্যানেজমেন্ট বিষয়ক টাস্ক ফোর্সের আহ্বায়ক সাইমা হোসেন। সকালে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ডিসএবিলিটি ইনক্লুসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট বিষয়ে গঠিত জাতীয় টাস্ক ফোর্সের প্রথম সভায় এ আহ্বান জানান তিনি। এ সভায় জানানো হয়, আগামী বছরের ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হবে দুর্যোগ ও প্রতিবন্ধিতা বিষয়ে দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন। এই সম্মেলনে বিভিন্ন দেশের প্রায় 1000 প্রতিনিধি অংশ নেবেন। বর্তমানে দেশে প্রায় 15 লাখ প্রতিবন্ধী রয়েছে উল্লেখ করে সভায় বক্তারা বলেন, সম্মেলনে প্রতিবন্ধীদের মানসিক স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নের বিষয়ে আলোচনা হবে। ক্রিকেট প্রসঙ্গ। নিউজিল্যান্ড সফরে একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে 50 ওভারের এই ম্যাচে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা খেলবে বিসিবি একাদশ নামে। ওয়েনগারির কোবহ্যাম ওভালে কাল ভোররাত 4টায় শুরু হবে দুদলের ম্যাচটি। নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে সেরা একাদশ নির্বাচনের আগে এই প্রস্তুতি ম্যাচের মাধ্যমে ক্রিকেটারদের যাচাই করে দেখবেন। তামিমের সাথে ওপেনিংয়ে থাকবেন ইমরুল কায়েস, তবে ওয়ান ডাউনে মাহমুদুল্লাহর বদলে দেখা যেতে পারে সৌম্য সরকার কিংবা সাব্বির রহমানকে। প্রথমবারের মতো ওয়ানডে স্কোয়াডের সুযোগ পাওয়া মেহেদী মিরাজ, তানভীর হায়দার ও শুভাশিসকে এ ম্যাচে আরেকবার পরখ করে নেবে টাইগারদের টিম ম্যানেজমেন্ট। তাই স্পিডস্টার তাসকিন আহমেদ ও ইনজুরি থেকে সেরে ওঠা মোস্তাফিজকে এ ম্যাচে খেলানো হলেও পুরো ওভার বোলিং নাও দেখা যেতে পারে। 26 ডিসেম্বর ক্রাইস্টচার্চের এগুলি ওভালে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও স্বাগতিক নিউজিল্যান্ড। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনকাল, ভোট গ্রহণের জন্য প্রস্তুত 174টি কেন্দ্র। পৌঁছে গেছে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী, টহলে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও ভ্রাম্যমাণ আদালত। 2041 সাল নাগাদ এশিয়ার আঞ্চলিক অর্থনীতির কেন্দ্রবিন্দু হবে বাংলাদেশ। আশাবাদ প্রধানমন্ত্রীর। ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থের ঊর্ধ্বে দেশের জন্য কাজ করার আহ্বান। এবং শ্রমিকরা কাজে যোগ দিলে আশুলিয়ার কারখানাগুলো খুলে দেওয়ার ঘোষণা বিজিএমইএ। এ অসন্তোষ একটি মহলের ষড়যন্ত্র বলছে পুলিশ। বিশৃঙ্খলা এড়াতে বিজিবি মোতায়েন। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।